বায়োলজি অনেক ইজি, আর যাদের কাছে কঠিন লাগে এবং আরো ইজি করা সহজ হচ্ছে তোমাদের পড়াশোনাটা একটু টেকনিক্যালি করতে হবে। মুখস্থ বিদ্যার দিকে বায়োলজি মানে অনেকেই মনে করো যে মুখস্থ বিদ্যা, আসলে বায়োলজি মানে মুখস্থ বিদ্যা না। বায়োলজির অনেক টার্ম বোঝার আছে, যদি টার্ম ধরে ধরে পড়ো এবং টেকনিক্যালি এবং স্মার্ট ওয়েতে বুঝে পড়ো, আশা করি বায়োলজিটাও তোমাদের কাছে অনেক ইজি মনে হবে। এই ইন্টারমিডিয়েট এসে তোমাদের একটা জাতীয় প্রশ্ন ভাইয়া মনে থাকে না, একমত কে কে বলতো একটু? 8-9 এর দিকে অনেক মনে থাকতো, জাতীয় প্রশ্ন ভাইয়া এখন মনে থাকে না ইন্টারমিডিয়েট উঠে। এই জাতীয় প্রশ্নটা কার কার? একটু রেসপন্স করবা, সবাই একটু রেসপন্স করবা। আচ্ছা, মনে থাকে না, তাহলে তোমার ছোটবেলায় মনে থাকতো, এখন মনে থাকে না, তার মানে কি ছোটবেলায় কি তোমার 7-8 এর দিকে ব্রেন একটু বেশি ছিল, এখন কি ব্রেনটা কমে গেছে এমন কিছু, না ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে? এমন কোনো কিছু না, তোমার বড় হওয়ার সাথে সাথে তোমার কিন্তু ব্রেনের মনে রাখার ক্যাপাসিটি আরো বেড়ে যাওয়ার কথা। তো সেক্ষেত্রে বেড়ে না গিয়ে তোমার কাছে মনে হচ্ছে জাতীয় প্রশ্ন কমে যাচ্ছে কেন? তো এটা নিয়ে আরেকদিন আমরা ডিসকাস করবো যে কিভাবে ব্রেনের পাওয়ারটা ইনক্রিজ করা যায়। তো আজকে আমাদের মূলত আমরা এডুগ্রাউন্ড কমন ক্লাসরুমে আমরা স্টার্ট করব বায়োলজির জিনতত্ত্ব অধ্যায় দিয়ে। মূলত আমার পড়ানোর স্টাইল বলো বা আমি যেভাবে পড়াই সেটা হচ্ছে আমি একটা করে জুলজির অধ্যায় পড়াবো, একটা করে বোটানির অধ্যায় পড়াবো, এবং শেষের অধ্যায়গুলো থেকে শুরু করার উদ্দেশ্য একটা হচ্ছে তোমরা অনেকেই হয়তো অনেকের কাছে পড়ছো বা অনেকেই প্রথম দিকের অধ্যায়গুলো তোমাদের কমপ্লিট, এই জন্য যে অধ্যায়গুলো মোটামুটি ভাবে কারোরই হয়নি, ম্যাক্সিমামের ক্ষেত্রে অনেকেরই হয়তো হয়েছে, কারো ম্যাক্সিমামের ক্ষেত্রে যাদের হয়নি, মূলত এই অধ্যায়গুলো নিয়ে আমরা কাজ করব। এই অধ্যায়গুলো প্রপারলি শেষ করার পর আমরা প্রথম দিকের অধ্যায়গুলো আবার রিভিশন করব। আমাদের বড় ভাইয়া বা আপুরা যারা আছে, সেকেন্ড ইয়ার আছে বা যারা অলরেডি পাস করে গেছে, তাদের যদি তুমি জিজ্ঞেস করো যে জুলজির কঠিনতম অধ্যায়গুলো কোনটা বা বোটানির কঠিনতম অধ্যায় কোনটা বা কোনগুলো যদি জিজ্ঞেস করো জুলজির মধ্যে, তোমরা বলো তো এই যে অধ্যায়গুলো এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়ছো তার মধ্যে কঠিনতম অধ্যায় কোনটা লাগছে সব থেকে? কঠিন কোনগুলো লাগছে? যারা এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল তাদেরকেও যদি জিজ্ঞেস করো জুলজির 12টা অধ্যায়ের মধ্যে জুলজি 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 2 ওর 2 লাগছে, তাহলে জুলজির কঠিনতম অধ্যায় কোনগুলো? তার মধ্যে কিন্তু কমন কয়েকটা অধ্যায় আসে, যেমন প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এটা একটা আসে 1 নাম্বার। তারপর চলন ও অঙ্গচালন, এটা একটা আসে। তারপর সমন্বয় নিয়ন্ত্রণ, এই অধ্যায়টা আসে 1-7। এই যে বলবো একটু আগে বললাম 1 নাম্বার 7 নাম্বার চলন অঙ্গচালন আসে। আর অন্যতম একটা কমন আসে জিনতত্ত্ব বিবর্তন, অধ্যায়টা কিন্তু অনেক বেশি টাফ। এবং 7টা তোমাদের অধ্যায় আছে, যদি 12টা অধ্যায়ও থাকতো সৃজনশীলে মাস্ট বি এখান থেকে একটা প্রশ্ন পাবা, সৃজনশীলে মাস্ট বি জিনতত্ত্ব থেকে একটা সিকিউ প্রশ্ন পাবা এবং এমসিকিউ প্রশ্ন পাবা এখান থেকে, এবং এটা এডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তবে জিনতত্ত্ব অধ্যায়টা থিওরিটিক্যালি যদি আমি চিন্তা করি একটু কঠিন, কঠিন, তবে আমরা ইজি করেই পড়বো। ক্লাসগুলোতে রেগুলার থাকো, আশা করি এতটুকু তোমাদের বলতে পারি, ক্লাস শেষে 5 থেকে 6টা হয়তো লেকচার লাগবে জিনতত্ত্ব শেষ করার পর। ক্লাসগুলোতে রেগুলার থাকো, আমি তোমাদের কথা দিচ্ছি নট অনলি শুধুমাত্র একাডেমিক, একাডেমিকের সিকিউ এমসিকিউ এবং আপ টু দা এডমিশন পর্যন্ত যার যেখানে টার্গেট, এই অধ্যায় থেকে যদি নিয়মিত ক্লাস করো, মনোযোগী হও এবং বাসায় একটু পড়ো, তাহলে আশা করি এই অধ্যায় থেকে তোমার প্রশ্ন করতে আর কোনো প্রবলেম থাকবে না। জিনতত্ত্ব মানে জেনেটিক্স, বিবর্তন হচ্ছে ইভলিউশন। এখানে দুইটা টার্ম নিয়ে আমরা আলোচনা করবো, একটা জিনতত্ত্ব নিয়ে আর একটা হচ্ছে তোমার কি নিয়ে, বিবর্তন নিয়ে আলোচনা করবো। তো ফার্স্ট আমাদের দায়িত্ব হচ্ছে জিনতত্ত্ব নিয়ে আলোচনা করা, জেনেটিক্স। আচ্ছা, জিনতত্ত্ব এখানে কয়টা শব্দ আছে বলতো? জিনতত্ত্ব এখানে শব্দ কয়টা? জিন তত্ত্ব এখানে শব্দ কিন্তু হচ্ছে দুইটা, একটা জিন একটা হচ্ছে তত্ত্ব। তাহলে অধ্যায়টা জানার সময় শুরুতেই আমাদের জিন তত্ত্ব নিয়ে ডিসকাস করতে হবে। তাহলে তোমরা একটু আমাকে বলো তো, এখানে দুইটা শব্দ আছে, একটা জিন একটা আছে তত্ত্ব, জিন কি? এনিওয়ান অ্যান্সার করতে পারবা জিন কি? রাব্বি বললো ডিএনএ এর খন্ডাংশ, আর এনিওয়ান?
ওয়ার্কিং ফ্যাক্টর অফ ডিএনএ, থ্যাংক ইউ। মিশুক বলল আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক। আচ্ছা, বংশগতির ধারক। আচ্ছা, থ্যাংক ইউ যারা সবাই অ্যান্সার করলাম। ওকে, থ্যাংক ইউ। তবে এখানে আমাদের স্পেসিফিক ভাবে বলতে হবে। এখন যদি আমি বলি মানুষ, এই যে ধরলাম জিন্নাত হচ্ছে মানুষ, এর মানুষের ক্রাইটেরিয়া যদি বললাম এর 4টা হাত আছে, এ হাত দিয়ে ভাত খায়, কথাগুলো কি সত্য? অবশ্যই কথাগুলো কিন্তু সত্য, কিন্তু তার কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ক্যারেক্টার তার প্রকাশ পাচ্ছে না। আসলে সে মানুষ কেন, তাকে আমি মানুষ বলবো? ঠিক তেমনি ভাবে জিন কি যদি বলে, তাহলে একটা কথা মাস্ট বি তোমাদের লিখতে হবে, ডিএনএ খন্ডাংশ। আমাদের নর্মালি একটা সেলের কথা চিন্তা করো তো, যদি এটা একটা সেল ভাবি, সেলের ভিতরে কি থাকে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিওলাস। আর এই নিউক্লিওলাসকে কেন্দ্র করে কি ঘটে রে? এগুলোর নাম কি? নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই নাম কি এগুলোর? বলো তো একটু। নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে এই যে যেগুলো আট করলাম, এটার নাম কি? ক্রোমাটিন তন্তু। আর এনিওয়ান একটু রেসপন্স করবা? ক্রোমোজোম, জিন্নাত বললো ক্রোমাটিন জালিকা। আচ্ছা আচ্ছা, ক্রোমোজোম এবং নিউক্লিয়ার রেটিকুলাম এর মধ্যে কি ডিফারেন্সটা জানো? এর মধ্যে ডিফারেন্সটা জানো? এটা কিন্তু ছোটবেলার পড়া, পেইন নেওয়ার প্রয়োজন নাই, পড়াশোনা অনেক ইজি। বি পজিটিভ অলওয়েজ, পড়াশোনা অনেক ইজি। জাস্ট বলো নিউক্লিয়ার রেটিকুলাম এবং ক্রোমোজোমের মধ্যে ডিফারেন্সটা কি? এনিওয়ান? আচ্ছা, তাহলে আমাদের কোষ কিন্তু বিভাজনরত অবস্থায়ও থাকতে পারে, আবার অবিভাজনরত অবস্থায়ও থাকতে পারে। একটা কোষের ভিতরে ক্রোমোজোম গুলো যখন অবিভাজনরত অবস্থায় থাকে, তখন আমরা তাকে বলবো নিউক্লিয়ার রেটিকুলাম। আর এই নিউক্লিয়ার রেটিকুলামটা যখন কোষটা যখন বিভাজনরত অবস্থায় থাকবে, বিভাজনরত অবস্থায় সেল ডিভিশন কালে, তখন আমরা নিউক্লিয়ার রেটিকুলাম গুলাকে বলবো হচ্ছে ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম কখন বলবো, নিউক্লিয়ার রেটিকুলাম কখন বলবো? বোঝাও, বুঝতে পারছো? বলো, বুঝতে পারছো? আমি বলছি একটা নরমালি নিউক্লিয়াসের ভিতরে তোমার তোমার কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে নিউক্লিওলাস, আর এই যে সুতার মতো তন্তুগুলো দেখতেছো, এটাকে বলবো নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রেটিকুলাম। বাট এই কোষটা যখন বিভাজন অবস্থায় থাকবে, সেল ডিভিশন অবস্থায় থাকবে, তখন আমরা তাকে বলবো, এই নিউক্লিয়ার রেটিকুলাম গুলোকে বলবো হচ্ছে ক্রোমোজোম। ক্লিয়ার সবার? আর এই ক্রোমোজোমের ভিতরে অনেক কি থাকে? ডিএনএ থাকে। আমরা মূলত জানি আমাদের বংশ পরম্পরায় বৈশিষ্ট্য ক্যারি করে ক্রোমোজোম। আসলে ক্রোমোজোমের কোন অংশটা করে? ডিএনএ করে। আবার ডিএনএ এর কোন অংশটা করে? ডিএনএ এর খন্ডাংশ করে। তার মানে ডিএনএ এর খন্ডাংশ হচ্ছে জিন। অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি? আমাদের জিন হচ্ছে আমাদের ডিএনএ এর খন্ডাংশ, যেটা বংশ পরম্পরায় আমাদের কি করবে? বৈশিষ্ট্য বহন করবে। ক্লিয়ার? তাহলে জিন কি বা ফ্যাক্টর কি? জিনের অপর নাম কিন্তু ফ্যাক্টর। তাহলে ফ্যাক্টর কি বুঝতে পারছো? জিন বা ফ্যাক্টর কি সবাই কি বুঝতে পারছো? তাহলে ডিএনএ খন্ডাংশ, যেটা বংশ পরম্পরায় আমাদের কি করবে? বৈশিষ্ট্য বহন করবে। শরণ, কথা শুনতে পাচ্ছ? তোমার হয়তো নেটওয়ার্কের প্রবলেম, একটু চেক করো। ওকে, তাহলে তথ্য মানে কি বলতো দেখি? জিনের সাথে তথ্য দেয়া আছে, তথ্য এবং তত্ত্বের মধ্যে ডিফারেন্সটা কি? বলো। তথ্য এবং তত্ত্বের মধ্যে ডিফারেন্স কি? একটা তথ্য আর একটা হচ্ছে তথ্য, ডিফারেন্স কি? একদম বেসিক থেকে শেখো, তাহলে অধ্যায়টা পড়তেও মজা লাগবে, এবং তোমার যদি টার্মগুলো বিশ্লেষণ করে পড়ো, তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। যদি লিভ হয়ে যায় 40 মিনিট পর, তাহলে অটোমেটিকলি আবার জয়েন করবা সেম লিঙ্কে। আচ্ছা, একটা ইনফরমেশন কোনটা রে বলো তো দেখি? তথ্য না তথ্য? ইনফরমেশন কোনটা? আচ্ছা, ইনফরমেশন হচ্ছে তথ্য। ইনফরমেশন
ইনফরমেশন যেটা আমরা বলি সেটা হচ্ছে কি ইনফরমেশন, তথ্য, এই যে এই তথ্য। আর এটা হচ্ছে থিওরি, তথ্য হচ্ছে থিওরি। এই তো তোমরা অনেক ট্যালেন্টেড বাচ্চা কাচ্চা, সবাই জিনিয়াস, তাই না? আচ্ছা, তাহলে জিন তত্ত্ব কি বলবো বলো তো দেখি। তাহলে জিন তত্ত্ব মানে কি থিওরি। তাহলে আমি জিন তত্ত্ব, যে কোনো নামের শেষে যদি তথ্য থাকে তার মানে আমি বুঝবো ওই সম্পর্কে এই বিদ্যায় আলোচনা করা আছে। তাহলে আমি বলতে পারি মুখস্থ করার কিছু নয়। তাহলে জিন তত্ত্ব কি হবে? তাহলে জিন তত্ত্ব মানে তথ্য কথাটা লাস্টে আছে, তার মানে জীববিজ্ঞানের যে শাখায় জিন নিয়ে আলোচনা করা হবে তাকেই বলা হয় বংশগতিবিদ্যা বা জিন তত্ত্ব বা জেনেটিক্স। ঠিক বলছি কিনা? এখন তুমি যদি ইলাবোরেট করে লিখতে চাও তাহলে লিখতে পারো জিনের গঠন, কাজ, ফলাফল ইত্যাদি সম্পর্কে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় জিনতত্ত্ব। তাহলে জিনতত্ত্ব কি যদি আমাদের পরীক্ষা প্রশ্ন আসে লিখতে পারবা? তাহলে এখন ইতিহাসের দিকে আসো। জিনতত্ত্বের ইতিহাস বলতো, জিনতত্ত্বের জনক কে? গ্রেগর জোহান মেন্ডেল। আচ্ছা, মেন্ডেল আসলে করছিলেন কি? মেন্ডেল আসলে তিনি জেনেটিক্স নিয়ে বা জিনতত্ত্ব নিয়ে, একটা উদ্ভিদ আছে মটরশুঁটি উদ্ভিদ নিয়ে প্রায় 7 বছর ধরে তিনি গবেষণা করছিলেন। 7 বছর ধরে গবেষণা করার ফল তিনি একটা তার গ্রন্থে লিপিবদ্ধ করে যান। সেটার নাম হচ্ছে, তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে এক্সপেরিমেন্টস ইন প্লান্ট হাইব্রিডাইজেশন। তিনি মটরশুঁটি নিয়ে 7 বছর গবেষণা করার পর জিনতত্ত্ব সম্পর্কে যে গবেষণাগুলো পাইছেন তিনি তার গ্রন্থের মধ্যে এটা লিপিবদ্ধ করছেন। কিন্তু বেচারা কি করতে পারে নাই, তার জীবন দশায় এর ফলাফল দেখে যেতে পারেন নাই। অনেক বিজ্ঞানী কিন্তু আমাদের আছে যারা জীবন দশায় স্বীকৃতি পাননি, আছে না অনেক বিজ্ঞানী যারা জীবন দশায় স্বীকৃতি পাননি। ঠিক তেমনি ভাবে মেন্ডেলও কিন্তু তার এই যে আবিষ্কার, পৃথিবীতে আলোড়ন তৈরি করতে পারেনি। তার মূলত মৃত্যুর 16 বছর পর, কত বছর পর? 16 বছর পর 1900 সালের দিকে 3জন বিজ্ঞানী তার এই গ্রন্থটা নিয়ে নাড়াচাড়া একটু করে। নাড়াচাড়া করার ফলে তারা কি পাইলো? তারা গবেষণা করে দেখলো এই গ্রন্থের মধ্যে থেকে তারা কি করলো, জিন তত্ত্বের সোনা পেয়ে গেল। তাহলে কয়জন বিজ্ঞানী পুনর আবিষ্কার করছিলেন? কয়জন বিজ্ঞানী করছিলেন বলো? কয়জন বিজ্ঞানী? 3জন বিজ্ঞানী এটা করছিলেন। কয়জন বিজ্ঞানী? 3জন বিজ্ঞানী, দা ভ্রিস, কার্ল করেন্স এবং এরিক এসচেনিক। তবে 3জন বিজ্ঞানীর মধ্যে একটু চালাক ছিলেন কে? কার্ল করেন্স। তিনি কি করলেন, ওই যে মেন্ডেলের দুইটা সূত্র হিসাবে উপস্থাপন করলেন। তবে 1900 সালে আবিষ্কার হইলেও জেনেটিক শব্দটা সর্বপ্রথম প্রচলন করছে কে? উইলিয়াম বেটসন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1905 সালে করছেন। কে করছেন? উইলিয়াম বেটসন। কত সালে? 1905 সালে। আচ্ছা, কারণ কি অনেক সময় দেখা যাচ্ছে না তোদের বাবা মা কিন্তু সব, তোদের নামগুলো কি সব সময় কি বাবা মাই রাখে? অনেক সময় কি মামা রাখে, তারপর কি চাচি রাখে, ফুপু রাখে, তাই না? রাখে না অনেক ক্ষেত্রে নাম? রাখে কিনা? ঠিক তেমনি ভাবে তাহলে জিনতত্ত্বের জনক বলা হয় কাকে? গ্রেগর জন মেন্ডেলকে। আর তবে নামকরণ করছেন বা সর্বপ্রথম প্রচলন করছেন জেনেটিক্স শব্দটা, সেটা হচ্ছে উইলিয়াম বেটসন 1905 সালে। সবাই কি ইতিহাসটা বুঝতে পারছো বলো? আর মিউটেশন মতবাদ দিচ্ছেন গ্রিস, মিউটেশন সম্পর্কে একটু পরে আলোচনা করতেছি। এই হচ্ছে তোমার ইতিহাস। আচ্ছা শোনো, যখন তোমরা গল্পের বই পড়ো, গল্পের কি প্রতিটা ওয়ার্ড তোমরা মুখস্থ করো? অ্যান্সার মি। তোমরা যখন ছোটবেলা থেকে গল্পের বই পড়ছো বা বিভিন্ন গল্পের তোমার ইন্টারেস্ট অনেক বেশি ছিল, গল্প পড়ার সময় কি তোমরা প্রতিটা ওয়ার্ড মুখস্থ করছো? অবশ্যই কিন্তু না। ঠিক তেমনি ভাবে তোমার বইগুলোও কিন্তু হচ্ছে একটা ইতিহাস এবং গল্প। এই গল্প থেকে তোমাকে জিস্ট জিনিসগুলো বের করে নিতে হবে। এই জন্য কিন্তু প্রবলেম এখানে, এই জন্য তোমার গল্পের ক্যারেক্টার বলো, গল্পের কাহিনী বলো, তোমার কিন্তু মনে থাকে, কিন্তু বইয়ের পড়া তোমার মনে থাকে না। রিজন হচ্ছে এখানে, এখানে তোমরা প্রেসার ফিল করে পড়ো, বাট গল্পের বই তোমরা ভালোবাসা থেকে পড়ো। আর জোর করে কি হয় না রে, বাংলা সিনেমা জোর করে কি হয় না, জোর করে ভালোবাসা হয় না, তাই না? জোর করে ভালোবাসা হয়?
জোর করে ভালোবাসা হয় না। তার মানে তুমি যেখানে ভালোবাসা ফিল করতে পারবা না সেখানে তোমার কিন্তু মনে থাকবে না। তার মানে ঠিক তোমাদের পড়াশোনা ওই যে একটা জাতীয় প্রশ্ন কেন মনে থাকে না, মনে থাকবে যদি তুমি এটার মধ্যে ভালোবাসা ক্রিয়েট করতে পারো, ভালোবাসা নিয়ে আসতে পারো, তাহলেই তোমার মনে থাকবে। এবং সব লাইন বাই লাইন একদম সব সাল একদম ইতিহাস গল্পের যেমন তুমি মুখস্থ করো না, ঠিক তেমনি বইয়েরও এভাবে পড়া যাবে না, তোমাকে জিস্ট জিনিসটা বের করে নিতে হবে। আর এই জন্যই কিন্তু আমরা টিচাররা আছি, তোমাকে গাইড করার জন্য। কতটুকু ধরতে হবে একটা বই থেকে, কতটুকু পড়তে হবে, কতটুকু ছাড়তে হবে, কোনগুলোর উপর তোমাকে গুরুত্ব দিতে হবে, এই জিনিসটা শেখানোর জন্য আমরা টিচাররা। এই যে তোমরা একটা নোট দেখতে পাচ্ছ, আমি নোটটা তোমাদের দিয়ে দিব। এই নোটটা কিন্তু আসলে বইয়ের বাইরে কোনো কিছুই না। গাজী আজমল স্যারের বইয়ে 40-45টা পেজ আছে, আর এখানে পেজ আছে তোমার হচ্ছে 6টা। এখন ভাবতে পারো এই 6টা ভাই 45টা পেজ আর এখানে মাত্র 6টা পেজ, কি এমন আছে? আমি তোমাকে বললাম তুমি এই 6টা পেজ মুখস্থ করে রাখো, দেন বইটা পড়ো, সিঙ্গেল একটা ওয়ার্ড তোমার মিস যাবে না, তোমার মাথায় গেঁথে যাবে। আর এখানে কিছুই না, জাস্ট তোমার গাজী আজমল স্যারের যে ইনফরমেশন গুলো টেকনিক্যালি এখানে ঢুকানো আছে। তোমার বইয়ের মধ্যে হয়তো বা প্রত্যেকটা ব্যাখ্যা, মেন্ডেলের সূত্রের ব্যাখ্যাগুলো ইন্ডিভিজুয়াল ব্যাখ্যা করে দেওয়া আছে। আমরা এখানে কি করছি, এট এ টাইমে সবগুলো ব্যাখ্যা একটা সূত্রের মধ্যে নিয়ে আসছি, জাস্ট এটা হচ্ছে টেকনিক্যালি ঢুকানো আছে। আর এর জন্যই মূলত আমরা টিচাররা তোমাদের সাপোর্ট দেওয়ার জন্যই। ক্লাসগুলো ভালো করে করো, তাহলে বুঝতে পারবে আসলে অধ্যায়টা কতটুকু তোমাকে গ্রহণ করতে হবে এবং কতটুকু তোমাকে ছাড়তে হবে। তাহলে আমাকে একটু বলো, জিনতত্ত্ব এবং বিবর্তন, জেনেটিক্স এন্ড ইভলিউশন, কি কি শিখলা আজকে? তাহলে জিনতত্ত্ব এবং বিবর্তন, জেনেটিক্স এন্ড ইভলিউশন। জিন তত্ত্বের মধ্যে ছিল দুইটা ওয়ার্ড, জিন আর তত্ত্ব। জিন কি মেমোরাইজ করো, তাহলে এখানেই তোমার পড়াটা হয়ে যাবে। জিন কি? জিন হচ্ছে আমাদের ডিএনএ খন্ডাংশ, যেটা বংশ পরম্পরায় আমাদের কি করবে, বৈশিষ্ট্য ক্যারি করবে। আর তথ্য হচ্ছে থিওরি। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন অ্যারাইজ হয়েছে, ভাইয়া জিন তত্ত্ব জিনিসটা কি? তাহলে তোমরা বায়োলজিতে যেখানে শেষে তথ্য কথাটা পাবা, জিন তত্ত্ব, তার মানে জীববিজ্ঞানের যে শাখায় জিন নিয়ে আলোচনা করা হবে, মানে জিনের গঠন, কাজ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হবে, সেটাকেই বলা হয় জিন তত্ত্ব, বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। আর এই জিন তত্ত্ব বা জেনেটিক্স সম্পর্কে প্রথম গবেষণা শুরু করেন কোন বিজ্ঞানী? অ্যান্সার করো। প্রথম গবেষণা করেন কোন বিজ্ঞানী? গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল কোন উদ্ভিদ নিয়ে গবেষণা করছেন? ধরেন উদ্ভিদ, কোন উদ্ভিদ নিয়ে গবেষণা করছেন? মটরশুঁটি উদ্ভিদ নিয়ে গবেষণা করছেন। তিনি কত বছর নিয়ে গবেষণা করছেন? কত বছর গবেষণা করছেন? 7 বছর। আচ্ছা, এই যে তিনি 7 বছর ধরে মটরশুঁটি নিয়ে গবেষণা করলেন, তার সমস্ত ফলাফল তার একটা বিখ্যাত গ্রন্থের মধ্যে তিনি লিপিবদ্ধ করছেন। এই বিখ্যাত গ্রন্থের নাম কি? এই বিখ্যাত গ্রন্থের নাম কি? এক্সপেরিমেন্টস ইন প্ল্যান্ট হাইব্রিডাইজেশন। এক্সপেরিমেন্ট ইন প্ল্যান্ট হাইব্রিডাইজেশন। আচ্ছা, তার মৃত্যুর কত বছর পর মূলত জিন তত্ত্বের ফলাফল গুলো পুনরাবিষ্কার হয়েছে? তার মৃত্যু কত বছর পর? 16 বছর পর। কত সালে? এটাও ইম্পর্টেন্ট। কত সালে? কত সালে? 1900 সালের দিকে। কতজন বিজ্ঞানী এটা পুনরাবিষ্কার করছেন? 3 জন বিজ্ঞানী, দা ভ্রিস, কার্ল করেন্স আর এরিক এসচেনিক। আর এদের মধ্যে সব থেকে ট্যালেন্টেড পারসন কে ছিল? এদের মধ্যে সব থেকে ট্যালেন্টেড পারসন কে ছিল, যে মেন্ডেলের দুইটা সূত্র হিসেবে উপস্থাপন করছেন? কার্ল করেন্স। কার্ল করেন্স। আচ্ছা, আচ্ছা বলো, জিন তত্ত্বের আকিকা করছে কে? আকিকা মানে নামকরণ না? আকিকা করছে কে? নামকরণ করছে কে? তাহলে কি মেন্ডেল হচ্ছে বাপ আর মামাকে? মেন্ডেল হচ্ছে বাপ আর মামাকে? মামা হচ্ছে বেটসন, তাই না? তাহলে আমাদের কি বেটসন হচ্ছে মামা, তাহলে আমাদের নামকরণ করছে কে? বেটসন মামা। আচ্ছা আচ্ছা, বেটসন মামা কত সালে নামকরণ করছেন? জেনেটিক শব্দটা সর্বপ্রথম প্রচলন করছেন কত সালে? 1900
1905 সালে। আচ্ছা, এখন তোদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এই যে বলছি একটা অধ্যায় যখন আমরা শিখবো A to Z বেসিক্স শিখবো, যাতে যে কোনো টাইপের অ্যান্সার আমরা এখান থেকে করতে পারি। এখন তোদের মনে প্রশ্ন আসতে পারে না যে ভাইয়া পড়াশোনা করতে হবে লিঙ্ক আপ করে, যে 1905 সালে ভাইয়া আর কি কি ঘটছে? কেউ বলতে পারবি? খাতার মধ্যে একটু লিখে নেই, শীটের মধ্যে এটা লিখা নাই, যেহেতু আউটসাইড টপিক এটা। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া উইলিয়াম বেটসন জিনতত্ত্ব প্রচলন করছেন 1905 সালে, আর 1905 সালে আর কি কি ঘটছে? কে একজন বলো তো। বঙ্গভঙ্গ ঘটছে। আচ্ছা, তাহলে তোমরা একটু লিখে নাও, তাহলে 1905 সালে আমাদের কি কি ঘটছে, এটা আমাদের ইনফরমেশনটা জানা প্রয়োজন। 1905 সালে 1 নম্বরে কি করছেন? উইলিয়াম বেটসন। বেটসন কি করছেন? জিনতত্ত্ব শব্দটি প্রচলন করছেন 1 নাম্বার। 2 নাম্বার কি করছে? বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ ঘটছে 1905 সালে। আচ্ছা, বঙ্গভঙ্গ ঘটছে 1905 সালে, রোধ কত সালে করা হয়েছে বলো তো দেখি? তাহলে সাইড এটাও লিখে নাও, বঙ্গভঙ্গ 1905 সালে, রোধ করা হয়েছে 1900, তাহলে রোধ লিখে নাও 1911 সালে। ওকে। 3 নাম্বার কি হয়েছে? লিথাল জিন আবিষ্কার, বিজ্ঞানী কুনো কর্তৃক লিথাল জিন আবিষ্কার। বিজ্ঞানী কুইনো আছে বা কুনো লিখতে পারো, সমস্যা নেই, কুনো বা কুইনো বইয়ে দেয়া আছে কুনো। তাহলে কুনো কর্তৃক লিথাল জিন আবিষ্কার হয়েছে 1905 সালে। 4 নাম্বার বলো তো আর কি ঘটছে? সালোক সংশ্লেষণ সম্পর্কিত একটা ঘটনা ঘটছে। সালোক সংশ্লেষণ কি ঘটছে বলো? ব্ল্যাকম্যান কর্তৃক, স্মরণ, থ্যাংক ইউ। ব্ল্যাকম্যান কর্তৃক সালোক সংশ্লেষণকে দুইটা পর্যায়ে ভাগ করা হয়েছে, একটা আলোক পর্যায়, একটা অন্ধকার পর্যায়। লিখে নাও, ব্ল্যাকম্যান কর্তৃক সালোক সংশ্লেষণের দুটি পর্যায়ে ভাগ 1905 সালে। তাহলে আমাদের পড়ার সাথে সাথে এটা শেখা হয়ে গেল যে 1905 সালে কি কি ঘটছে। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে তাহলে অ্যান্সার করতে পারবে না। তাহলে 1905 সালে উইলিয়াম বেটসন কর্তৃক জিনতত্ত্ব শব্দটির প্রচলন ঘটছে, এটা একটা। বঙ্গভঙ্গ হয়েছে 1905 সালে। তারপর বিজ্ঞানী কুনো কর্তৃক লিথাল জিন আবিষ্কার হয়েছে। তারপরে কি হয়েছে? ব্ল্যাকম্যান কর্তৃক সালোক সংশ্লেষণের দুইটা পর্যায়ে ভাগ হয়েছে। এবং আরেকটা 5 নম্বরে আমরা বলতে পারি থিওরি অফ রিলেটিভিটি 1905 সালে আবির বলল। তার মানে কি আপেক্ষিকতার বিশেষ সূত্র একটা আছে, এটা কত সালে হয়েছিল বলো তো দেখি? লিথাল জিন এই অধ্যায়ের শেষে জানতে পারবা। এই অধ্যায়ের টপিক একটা হচ্ছে লিথাল জিন, ক্লাসে আলোচনা করবে, এখন বললে কিছু বুঝতে পারবা না, টপিকটা আসি ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু এখনো পড়ো নাই এটা। আপেক্ষিকতার বিশেষ সূত্র কত সালে প্রদান করা হয়? আইনস্টাইন কর্তৃক আপেক্ষিকতার বিশেষ সূত্র কত সালে প্রদান করা হয় ফিজিক্সে? আমি কি ঠিক বলছি? 1905 সাল। অ্যান্সার করো। একটু আগে তো ফিজিক্স ক্লাস করলাম, আমি ঠিক বলছি? আচ্ছা, তাহলে এটা লিখে রাখো 5 নম্বর পয়েন্টে, যে আপেক্ষিকতার বিশেষ সূত্র আইনস্টাইন কর্তৃক 1905 সালে আবিষ্কার করা হয়। তাহলে বলো, জিনতত্ত্ব কি, জেনেটিক্স কি, এর ইতিহাস কারো কোনো প্রবলেম হবে? সবার কি মুখস্থ হয়ে গেছে বলো? আমি যতটুকু পড়াবো এখানে ক্লাসের মধ্যে মুখস্থ করবা, বায়োলজি নিয়ে পেন নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং আমি মেমোরাইজ করে করেই পড়াবো, একটু এখানে সময় বেশি দাও যাতে বাসায় তোমাকে লোড নিতে না হয়। সবার কি ইতিহাস কমপ্লিট? যে এনি অ্যান্সার ইতিহাস থেকে পারবা? অনলাইনের মধ্যে এটাই সব থেকে ভালো লাগছে। আচ্ছা, আমাদের সব ক্লাসগুলো আস্তে আস্তে আপগ্রেড হয়ে যাবে, সমস্যা নেই, পেন নিও না। সবার মুখস্থ হয়ে গেছে না? একটু রেসপন্স করে, না হলে তো মজা পাবো না। আচ্ছা, এখন দেখ তোদের একটা গল্প বলি। তো আমাদের দেখ, ওই মাঝে মাঝে এখনো বিভিন্ন জায়গায় যখন পাশের বাসার আন্টি থিওরি, মাঝে মাঝে কি মনে হয় না
যে কোনো একটা অচেনা মানুষ আসলো তোদের বাসায়, আসার পর আঙ্কেল আন্টি বসে আছে, তোরা বসে আছিস, হুট করে কি বলতেছে, আরে ভাবি আপনার ছেলেটা তো আপনার মতোই কপি, একদম ফুল কপি। আরে ভাবি ওর তো দাদাকে দেখে গেছিলাম আজকে, ওকে দেখে গেলাম একদম হুবহু ওর মতো। আরে ভাবি নাকটা তো ওর মতো, আপনার মেয়েটা কালো, আপনার ছেলেটা খাটো, আরে ওর দাদার দাদা কি জানি ছিল নাম, ওনার মতো হয়েছে। এই কথাগুলো কি শুনতে পাইছো না? এবং জন্মের সময় একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন কি শুনতে পাও না, ওর এই ছেলেটা ওর নানির মতো হয়েছে, দাদির মতো হয়েছে, নাকটা একটু বোসা হয়েছে ওর চাচির মতো। যদিও চাচির সাথে কোনো লিঙ্ক আপ নাই, তারপর আবেগে বলে ফেলে। এই কথাগুলো শুনছো কিনা? প্রতিনিয়ত এই কথাগুলো আমাদের শুনতে হয়। পারলে বলে যে নানির চাচির মতো দেখতে হয়েছে। জন্মের পর থেকে তোদের এই কথাগুলো অনেক শুনতে হয়েছে। আচ্ছা, তাহলে আসলে এই যে কথাগুলো বলে তারা, একটা শিশু জন্মের পর বললো যে এই ছেলেটা তার বাবার মতো হয়েছে বা নানার মতো দেখতে হয়েছে। মূলত এই কেন হয়েছে, এই কেন উত্তরটাই কিন্তু তোমরা পাবা জিন তত্ত্বে। এই কেন উত্তরটাই আমি আমার মতো ভাই, আমি আমার মতো, এই কেন উত্তরেই কিন্তু আজকে আমরা আলোচনা করবো। এই কেন উত্তরেই কিন্তু জিন তত্ত্ব অধ্যায়ে তোমরা খুঁজে পাবা। তো এখন আমরা মেন্ডেলের দুইটা সূত্র ডিসকাস করার জন্য আমাদের কিছু টার্ম শিখতে হবে। আমাদের কিছু টার্ম শিখতে হবে, এই টার্ম গুলো সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব। এই টার্ম গুলো আলোচনা করে আজকের ক্লাস মূলত আমাদের শেষ। একটু সবাই ধৈর্য ধরে থাকো। তাহলে ফার্স্ট আমরা এই দুইটা জানার জন্য টার্ম হচ্ছে ফ্যাক্টর বা জিন কি। এই ফ্যাক্টর বা জিন কি প্রথমে আলোচনা করছি না বলতো? একটা ডিএনএ অণুর খন্ডাংশ বা বংশগতির মৌলিক ভৌত এবং কার্যিক একক বা বৈশিষ্ট্য বহন করে। অনলাইনে পড়ছেও অনেক ইজি লাগছে। আচ্ছা ঠিক আছে, অধ্যায়টা আসলে অনেক ইজি। তাহলে ফ্যাক্টর বা জিন হচ্ছে ডিএনএ অণুর খন্ডাংশ যা বংশগতির মৌলিক ভৌত এবং কার্যিক একক বৈশিষ্ট্য বহন করে। সংজ্ঞা কখনো মুখস্থ করতে যাবে না। এই অনেকে এইভাবে মুখস্থ করবা, ডিএনএ অণুর খন্ডাংশ যা বংশগতির মৌলিক ভৌত এবং বৈশিষ্ট্য বহন করে, ডিএনএ সারাক্ষণ শুধু পড়তেই থাকবা, এত পেইন নেওয়ার প্রয়োজন নাই। প্রত্যেকটা সংজ্ঞা থেকে তুমি কি পয়েন্ট গুলো বেছে নাও। ফ্যাক্টর বা জিন কি? ভাইয়া বলছে ডিএনএ অণুর খন্ডাংশ, শেষ। এতটুকুই মনে রাখো। যে কি করবে, বংশ পরম্পরায় আমাদের বৈশিষ্ট্য ক্যারি করবে। এইটুকু যদি লিখে দিতে পারো মোর দ্যান এনাফ। তাহলে ফ্যাক্টর বা জিন কি এটা আমাদের কমপ্লিট। এবার আসলে লোকাস কি। আচ্ছা লোকাস কথাটা কোথা থেকে আসছে একটু বলো তো আমাকে। মমতাজের লোকাল বাস গানটা শুনিস নাই? একসময় অনেক হাইপ তুলছিল লোকাল বাস। তোরা অনেক ডান্স করছিস এই ইয়ার সাথে। লোকাল বাস একটু মজা দিয়ে পড়ো, তাহলে তোমার দেখবে টার্মগুলো ভুলবা না। লোকাল বাস, লোকাল কাকে বলে রে? আজকে যদি আমি বলি এডু গ্রাউন্ডের অফিস কোথায়, তোরা কি জিজ্ঞেস ফোন দিয়ে কি বলবি যে ভাইয়া এডু গ্রাউন্ডের লোকেশনটা কোথায়? লোকেশন মানে কি? অবস্থান কোথায়। এই লোকেশন থেকে আসছে হচ্ছে লোকাস। তার মানে এখন আমরা খুঁজবো ভাই ক্রোমোজোম গুলো কই থাকে, ক্রোমোজোমের ভিতরে জিন গুলো আবার কই থাকে। এই যে অবস্থান চিহ্নিত করতেছে এটাই হচ্ছে লোকাস। তার মানে আমরা একটু যে আলোচনা করলাম যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএ খন্ডাংশকে বলা হয় জিন। তাহলে জিন কোথায় অবস্থান করে? ক্রোমোজোমে। তাহলে আসলে জিনগুলা ক্রোমোজোমের যে স্থানে অবস্থান করে তাকে বলা হয় লোকাস। মুখস্থ করার দরকার আছে। তাহলে ক্রোমোজোমের যে অংশে জিন থাকে সেটাই হচ্ছে লোকাস, অবস্থানটাকে বোঝাচ্ছে লোকাস। ওকে, এ বল, পৃথিবীতে কেউ সিঙ্গেল থাকতে চায়? পৃথিবীতে কেউ সিঙ্গেল থাকতে চায়? তোরা কি সিঙ্গেল? বল একটু। না ভাই তোরা সিঙ্গেল না, তাই না? না বল, তাই তো? বিয়ের সাথে কি করছিস রে? আচ্ছা ডিএনএ কে তুমি তো আলাদা করতে পারতেছো না, ডিএনএ এর একটা খন্ডাংশই তো আমি জিন বলতেছি, এখানে তো আলাদা করার কোনো কিছু নাই। আশা করি বুঝতে পারছো। ভাই বিয়ের কথা বলিয়েন না, তাই না? বাংলাদেশে সব থেকে রেকর্ড পরিমাণ বিয়ে করছে এই করোনা কালে। বিনোদন, তাই না? রেকর্ড রেকর্ড বিয়ে করছে এই হচ্ছে করোনা কালে বাঙালি। আর কোন জাতি মনে হয় কোন বাইরের কোথাও এত বিয়ে হয়নি। আচ্ছা, আর গভীরে না যাই, এখন একটু স্টপ। আচ্ছা তাহলে দেখ, পৃথিবীতে কেউ কিন্তু সিঙ্গেল থাকতে চায় না।
অ্যাম্বুলেন্স ভাড়া করে বিয়ে হয়েছে। পৃথিবীতে কেউ সিঙ্গেল থাকতে চায় না, তার মানে সবাই কি থাকতে চায়? প্রাকৃতিক নিয়মটাই হচ্ছে সবাইকে সঙ্গী খোঁজে, ডাবল খোঁজে। ঠিক তেমনি ভাবে আমাদের জিনগুলোও কিন্তু কি করে না, ওরাও সিঙ্গেল থাকতে চায় না, এই জগতে কি সিঙ্গেল থাকতে চায়, তাই না? তাহলে এরাও কি করে, জোড়ায় জোড়ায় অবস্থান করে। ধরো এটা একটা জিন টিটি বা বিবি, এরা কিন্তু জোড়ায় জোড়ায় অবস্থান করে। লোকাসের ভিতরে এই জিনগুলা কি করে, জোড়ায় জোড়ায় অবস্থান করে। তো লোকাসের মধ্যে জিনগুলো যখন জোড়ায় জোড়ায় অবস্থান করে, একটাকে অপরটার সাপেক্ষে বলা হয় এলিল বা এলিলি মর্ফ। যদিও টার্ম দুইটা আলাদা, বাট তোমাদের বই এক করে দেয়া আছে, এক করেই পড়তে হবে। বুঝতে পারছো? তাহলে ফ্যাক্টর বা জিন ক্রোমোজোমের যে স্থানে অবস্থান করে সেটা হচ্ছে লোকাস। লোকাসে জিনগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে, আর এই জোড়ার মধ্যে একটাকে অপরটার বলা হয় এলিল। এটার সাপেক্ষে এটাকে বলা হয় এলিল, আবার এটার সাপেক্ষে এটাকে বলা হয় অ্যালিল। বুঝতে পারছো? ওই টুইন বেবি, টুইন বেবি কিন্তু একজনকে বলা হচ্ছে না, একজনের সাপেক্ষে আরেকজনকে বলা হচ্ছে টুইন বেবি, অ্যালিল বা অ্যালিলি মর্ফ। বুঝতে পারছো? লোকাসে অবস্থানকারী জিন জোড়ার একটাকে অপরটার বলা হয় অ্যালিল। ক্লিয়ার? একটু রেসপন্স করবা। সবাই ক্লিয়ার? ওকে, এবার আসো হোমোজাইগাস। টার্ম বুঝে পড়ো। হোমোজাইগাস আর একটা হচ্ছে হেটারোজাইগাস। হোমো মানে মানে কি রে, বায়োলজিতে হোমো টার্ম যদি থাকে, হোমো মানে কি? হোমো কথার অর্থ কি? মনে রাখবো, হোমো মানে হচ্ছে একই। যারা জানো না তারা লিখে নাও, সেম। তাহলে বায়োলজিতে হোমো কথার অর্থ হচ্ছে একই। হোমো মানে কি? একই। তাহলে হোমোজাইগাস তোমরাই বলো। এই যে লোকাসে জিন জোড়ায় জোড়ায় অবস্থান করতেছে, এখন জোড়াটা যদি একই প্রকৃতির হয় তাহলে হোমোজাইগাস। আর হেটেরো মানে কি রে? হেটেরো মানে কি? ভিন্ন, ডিফারেন্ট, ভিন্ন। তাহলে মনে রাখবা, হেটেরো মানে ভিন্ন, হোমো মানে একই। তাহলে লোকাসে যে জিনগুলো অবস্থান করবে তারা যদি একই আকৃতির হয় বা সমধর্মী হয়, যেমন বড় হাতের টি, বড় হাতের টি, দুইটা সেম না? তাহলে এটা কি হোমোজাইগাস না হেটেরোজাইগাস? এটা হচ্ছে হোমোজাইগাস। আবার যদি এটা দেই টি, তারপর ছোট হাতের টি, এটা কি হবে? একটা বড় টি, একটা ছোট টি, তাহলে এটা হবে হেটেরোজাইগাস। তাহলে কোন জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিল দুটি যদি সমপ্রকৃতির, এই যে বললাম সমপ্রকৃতির হলে হোমোজাইগাস, আর অসম প্রকৃতির হলে এটা কি? হেটেরোজাইগাস। সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? ওকে, প্রকট বৈশিষ্ট্য আর একটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। একটা শোন, আর্ট করতে ভালো পারি না, ধর এটা একটা হাতি, ধর হাতি, ঠিক আছে, এটা হচ্ছে হাতি। আর এই যে ছোট্ট একটা পিঁপড়া, কোনটাকে আগে দেখবি বল? একটা হাতি আর একটা পিঁপড়া। তার মানে বুঝতে পারছিস, একটা হাতি এবং পিঁপড়া যখন থাকে, প্রকট বৈশিষ্ট্য মানে কি? প্রকট মানে হচ্ছে যেটা প্রকটিত হয়। প্রকটিত মানে কি রে? যেটা দেখা যাবে। প্রকট বৈশিষ্ট্য মানে কি? প্রকটিত মানে কি? যেটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে, দেখা যাবে। আর প্রচ্ছন্ন মানে কি রে? যেটা সুপ্ত অবস্থা থাকবে বা গুপ্ত অবস্থায় থাকবে। যেটা প্রকাশ পাবে প্রকট বৈশিষ্ট্য, আর যেটা সুপ্ত অবস্থায় থাকবে সেটা হচ্ছে আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ওকে? তার মানে নর্মালি আমাদের জিনগুলোর মধ্যে ক্যাপিটাল লেটার দিয়ে, ইংলিশ অ্যালফাবেট ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করা হয় কোন বৈশিষ্ট্য? আচ্ছা, আর স্মল লেটার দিয়ে কি প্রকাশ করা হয়? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ করা হয়। তাহলে প্রকট বৈশিষ্ট্য কি? তাহলে এটা কি বলতো দেখি? বি বি, এখানে কোনটা প্রকট? এটা কি প্রকট না প্রচ্ছন্ন? এটা প্রকট। আর এই ছোটটা কি? এটা হচ্ছে প্রচ্ছন্ন।
আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এবার এই দুইটা টার্মও আমাদের সিকিউতে অনেক আসে, ক নম্বরে ফিনোটাইপ কি এবং জিনোটাইপ কি। আচ্ছা, এই যে ধর আমরা কালো, ফর্সা, মোটা, লম্বা যেটাই হই না কেন, এই যে আমাদের লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে, আমরা বলি এটাও কিন্তু আমাদের জিন প্রকাশ করে, তাই না? এই যে আমাদের বাহ্যিক লক্ষণগুলো, আমরা কালো, মোটা, লম্বা, ফর্সা, বাদামি, কোন টাইপের, বা আমাদের গায়ের কালার কি, চুলের কালার কি, এই যে আমরা বাহ্যিক লক্ষণগুলো প্রকাশ করতেছি, একটা মানুষকে দেখলে আমরা বলি না মানুষটা বেটে, মানুষটা লম্বা, খাটো, যদিও এই জিনিসগুলো বলা ঠিক না। সৃষ্টিকর্তার কোন সৃষ্টিকে নিয়ে উপহাস করার অধিকার আমাদের নাই, অলওয়েজ এটা মাথায় রাখবা। তো কাউকে নিয়ে সে কালো হতেই পারে, কালো কিরে জগতের আলো, আফ্রিকান বিউটি হয় না, এবং আফ্রিকাতে বিউটি হয় না। আচ্ছা, তাহলে এই যে আমি বললাম মানুষের লক্ষণ কালো, মোটা, ফর্সা যে টাইপেরই আমরা হই না কেন, এই বাহ্যিক লক্ষণটাকে বলা হয় ফিনোটাইপ। ওকে, আর মনে করো আমি আমি লম্বা, তাহলে আমার লম্বা হওয়াটা হচ্ছে আমার ফিনোটাইপ, আমার বাহ্যিক লক্ষণ হচ্ছে ফিনোটাইপ। আর এই লম্বার জন্য জিন মনে করো দায়ী হচ্ছে টিটি, এই টিটি জিনদ্বয়কে বলা হয় জিনোটাইপ। এই দুটা ভুল করা যাবে না, অনেক বেশি ইম্পর্টেন্ট। ফিনোটাইপ কি আর হচ্ছে জিনোটাইপ কি, রেসপন্স করো একটু। ফিনোটাইপ কি আর একটা কি, জিনোটাইপ কি? তাহলে ফিনোটাইপ এবং জিনোটাইপ সবাই ক্লিয়ার? আমি যে লম্বা, কালো, ফর্সা, এটা হচ্ছে আমার বাহ্যিক লক্ষণটা হচ্ছে ফিনোটাইপ, বাহ্যিক লক্ষণ। এই যে তুমি লম্বা, খাটো, মোটা, কালো, বা তোমার চুলের রং বাদামি, ব্রাউন, চোখের কালার, এই যে বাহ্যিক কারো লক্ষণটা বাইরে থেকে যেটা তুমি খেয়াল করতে পারতেছো, এটা হচ্ছে তোমার ফিনোটাইপ। আর এই প্রত্যেকটা লক্ষণের জন্য যে জিনগুলো দায়ী, এই জিনদ্বয়কে বলা হয় জিনোটাইপ। অনিমেষ, ক্লিয়ার ভাইয়া? এখন তোমরা কিন্তু এতক্ষণ ধরে আমি তোমাকে পড়াইলাম, আবার কিন্তু তোমার মনে হচ্ছে মাথায় একটু প্রেসার করতেছে যে আসলে আমি কি কি ইনফরমেশন পড়লাম। এখন যদি 1 মিনিট আমি মেমোরাইজ করাই তাহলে কিন্তু আবার তুমি রিল্যাক্স ফিল করবে। এই জন্য তোমরা যখন পড়াশোনাও করবা একটু মেমোরাইজ করে করে পড়বা। 10 মিনিট পড়ো, দেন একটু চোখ বন্ধ করে মেমোরাইজ করো তুমি কি পড়লা। 10 মিনিট পড়ার পর চোখ বন্ধ করে একটু 1 মিনিট মেমোরাইজ করো, দেন একটু রেস্ট নিয়ে আবার তুমি মেমোরাইজ করো। এখন আমাকে অ্যান্সার করো, দেখি কতটুকু মনে আছে তোমাদের। সবাই রিপিট করবা। জিন তত্ত্বের ইংলিশ কি, এটাই পরীক্ষা দিয়ে দিচ্ছি আমি। প্রত্যেকটা শুরুর সময় আমি ইংলিশ টার্মটা বলতে বলি, রিজন একটাই, তোমরা অনেকে অধ্যায় পড়া শেষ করে দাও, অধ্যায়ের নাম জানো না। তোমার কাছে ফানি লাগতে পারে, কিন্তু আমার কাছে এটাই অনেক ইম্পর্টেন্ট, কারণ দিন শেষে তুমি অধ্যায়ের নাম মনে রাখতে পারো না, এর কারণে পড়াও মনে থাকে না। জিন তত্ত্বের ইংলিশ ইভলিউশন না, জিন তত্ত্ব শুধু হচ্ছে জেনেটিক্স। আচ্ছা, জিন তত্ত্বের বাপকে, জিন তত্ত্বের বাবাকে গ্রেগর জন মেন্ডেল। আচ্ছা, গ্রেগর জন মেন্ডেল কত বছর নিয়ে মটরশুঁটি নিয়ে গবেষণা করছেন? সবাই রেসপন্স করো, 7 বছর। তার মৃত্যুর কত বছর পর কত সালে পুনরাবিষ্কার হয়েছে? 16 বছর পর তার মৃত্যুর কত সালে? 1900 সালে। ওকে, থ্যাংক ইউ। জিনতত্ত্ব শব্দটা প্রথম প্রচলন করছেন কোন বিজ্ঞানী? উইলিয়াম বেটসন। কত সালে? উইলিয়াম বেটসন 1900 কত সালে? 1905 সালে। 5 সালে আর কি কি ঘটছে সবাই তো অ্যান্সার করতে পারবা আশা করি। 5 সালে কি কি অ্যান্সার করতে হবে না, হ্যাঁ বা বলো, মনে আছে তো 5 সালে কি কি ঘটছে? বঙ্গভঙ্গ ঘটছে, তারপরে লিথাল জিন আবিষ্কার হয়েছে, তারপর হচ্ছে কি হয়েছে, সালোক সংশ্লেষণের 2টা পর্যায় ব্ল্যাকম্যান কর্তৃক আপেক্ষিকতার বিশেষ সূত্র, ওই যে মিনা রাজু যেমন বলছিল তাই না,
সারাদিন সে কি কি করছে মিনা, বা রাজু কি কি করছে মিনাকে যখন এই কাজ ভাগ করে দিছিল। তাহলে আমরা 1905 সালে কি কি ঘটছে এটা আমরা জানছি। ওকে, আর তিনজন বিজ্ঞানী আবিষ্কার করছে, তাদের মধ্যে কোন বিজ্ঞানী মেন্ডেলের দুইটা সূত্র উপস্থাপন করছেন? কোন বিজ্ঞানী? কার্ল করেন্স। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি ভাবে জিন তত্ত্বের ইতিহাস কমপ্লিট। তাহলে এখান থেকে আমরা সূত্র পাইলাম মেন্ডেলের দুইটা সূত্র, প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র। এই দুটো সূত্র জানার জন্য আমাদের কিছু টার্ম পড়তে হবে। ফার্স্ট টার্ম হচ্ছে ফ্যাক্টর বা জিন। কি বলো? ফ্যাক্টর বা জিন হচ্ছে, এক কথায় মনে রাখবা, ডিএনএ খন্ডাংশ। ডিএনএ কই থাকে? ক্রোমোজোমে থাকে। ক্রোমোজোম কই থাকে? ওই যে নিউক্লিয়াসের ভিতরে। আচ্ছা, ডিএনএ খন্ডাংশ, পার্ট অফ ডিএনএ, যেটা বংশ পরম্পরায় আমাদের বৈশিষ্ট্য ক্যারি করে। ওকে, আর এই ক্রোমোজোমে যে স্থানে জিন থাকে তাকে কি বলা হয়? যে স্থানে জিন থাকে তাকে কি বলে? তাকে বলে লোকাস। আচ্ছা, লোকাসে জিনগুলো কি সিঙ্গেল থাকে তোদের মতো, না ডাবল থাকে? না সরি, আমার মতো সিঙ্গেল থাকে না তোদের মতো ডাবল থাকে? আচ্ছা, তাহলে কি থাকে? এরা ডাবল থাকে। তো এই ডাবল জোড়ার একটাকে অপরটার কি বলা হয়? একটাকে অপরটার কি বলা হয়? অ্যালিল বা অ্যালিলিমর্ফ। আচ্ছা, এখন বলো, জিনের মধ্যে কোন জিন হয়তো আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করবে, কোনটা করবে না। তো যে জিনটা বৈশিষ্ট্য প্রকাশ করবে, মানে যেটার বৈশিষ্ট্য প্রকাশ পাবে, সেই জিনটার নাম কি? প্রকট জিন না প্রচ্ছন্ন জিন? প্রকট জিন। আর যেটা সুপ্ত অবস্থায় থাকবে তার নাম কি? প্রচ্ছন্ন জিন। প্রকট জিনকে ইংলিশ কোন অ্যালফাবেট দিয়ে, ক্যাপিটাল লেটার না স্মল লেটার দিয়ে প্রকাশ করি? ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করি। ওকে, কি দিয়ে প্রকাশ করি? ক্যাপিটাল লেটার দিয়ে। আচ্ছা, হোমোজাইগাস মানে কি? হোমো কথার অর্থ কি? সেম। হেটেরোজাইগাস মানে কি? ডিফারেন্ট। আচ্ছা, ফিনোটাইপ কি রে? আমি কালো ফর্সা লম্বা, এটার জন্য দায়ী কে? এটাকে কি বলবো? কালো ফর্সা লম্বা বাহ্যিক লক্ষণকে আমি কি বলবো? ফিনোটাইপ। আর আমার এই বাহ্যিক লক্ষণের জন্য যে জিনগুলো দায়ী তাদের কি বলবো? তাদেরকে আমরা বলবো জিনোটাইপ। আর দুইটা টার্ম আমাদের বাকি ছিল, টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস। এটা এখনই বুঝবা না, আগে সূত্র বুঝাবো, দেন এই দুইটা টার্ম মনে করে দিও। এই দুটো টার্ম বোঝানো বাকি আছে, কারণ ধাপে ধাপে পড়তে হবে, একবারে কঠিন জিনিসটা যাওয়া যাবে না, বেসিক ক্লিয়ার করে এই জিনিসগুলোতে যাইতে হবে। আর একটা কথা আছে জিনোম, এটা পড়ে আজকে লেকচার শেষ। জীবের একটি জনন কোষে ক্রোমোজোমের বিদ্যমান জিনের সমষ্টিকে বলা হয় জিনোম। সংজ্ঞাটা মুখস্থ করবা। তো মজার ম্যাটার একটু শিখাই দে, আমাদের জিনোম কয়টা বলতো? আমরা কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, এটা আগে বল। আমরা হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড? আমরা আমরা কি টুয়াইসেন? শোনো, আমরা হচ্ছে টুয়াইসেন। জনন কোষ কেন বললো বলতেছে, আমরা হচ্ছে ডিপ্লয়েড। আমরা হচ্ছে টুয়াইসেন, মানে আমাদের দুই প্রস্থ ক্রোমোজোম আছে। আমাদের জনন কোষগুলো হয় এক প্রস্থ ক্রোমোজোম, এন হয়। খেয়াল করে দেখছো জনন কোষ মানে কি? শুক্রাণু ডিম্বাণু। শুক্রাণু কিন্তু এন হয়, ডিম্বাণু কিন্তু এন হয়, দুইটা মিলে তৈরি করে জাইগোট, টুয়াইসেন। তারপর এখান থেকে আমরা পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তর হই। মূলত এই টুয়াইসেন যেটা আছে, টুয়াইসেনে এক প্রস্থ ক্রোমোজোম আছে, আরেক প্রস্থ ক্রোমোজোম আছে। এই এক প্রস্থ ক্রোমোজোমে যতগুলো জিন থাকে তাকে বলা হয় জিনোম। এই জন্য আমাদের যদি কয়টা, আমরা ডিপ্লয়েড টুয়াইসেন, আমাদের জিনোম কিন্তু কয়টা আছে? এক জোড়া বা দুইটা। 23টা একটা, এন মানে জনন কোষে এন 23 একটা, প্লাস আরেকটা 23 একটা, টোটাল হচ্ছে এন। মানে এনটাই হচ্ছে আমার একটা জিনোম, প্লাস এন, যতগুলো জিন প্রেজেন্ট থাকে। ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে সবাই? কেন জনন কোষ? ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই?